এবারে আমরা পরিচিত হব ঢেউ বা তরঙ্গের সঙ্গে। এরা কি আমরা সকলেই জানি, কিন্তু একটু গভীরতর পরিচয়। ঢেউয়ের সংজ্ঞা হচ্ছে যে যে কোনো আন্দোলন যা কোনো মাধ্যম, যেমন জল, হাওয়া, কোনো কঠিন পদার্থ, এমনকি মহাশূন্যের মধ্য দিয়ে শক্তির আদান প্রদান করে, তাদেরই আমরা ঢেউ বলতে পারি। এই ডিস্টারবেন্স বা আন্দোলন যাকে আমি বলছি, তাদের বুঝবার জন্য একটা খুব সাধারণ একটা উদাহরণ নেওয়া যাক। ধরা যাক একটা দড়ি, সেটা বাঁধা রয়েছে, আটকানো রয়েছে ডান দিকের প্রান্তে, আর আমি তার বাঁ দিকের অন্য প্রান্তটি ধরে একটি ঝাঁকুনি দিলাম। তার মানে ও প্রথম যে স্থির অবস্থা ছিল সেখান থেকে সজোরে তাকে ওপরের দিকে তুলে তারপরে নামিয়ে ওই স্থির অবস্থা থেকে নিচে এসে আবার ওপরে উঠে সেই স্থির জায়গাটাতে ফিরিয়ে দিলাম। কি হবে? এই যে ওঠা পড়া মানে শক্তির সঙ্গে আমি ওই রশিটিতে প্রয়োগ করলাম, সেটি যদি আমি সময় এবং তার সঙ্গে যে রশিটি যে সরছে ওপর নিচে, এই জিনিসটি যদি আমি আঁকি, তাহলে সেটি দেখতে হবে একটা, যাকে আমরা জলের ঢেউ দেখি সেরকম, অনেকটা সেরকম হবে। সেই ঢেউটি এখানে যেহেতু আমরা মাত্র একবার ওঠানামা করেছি, সেই জন্য ঢেউটি একটি পালস এর মতন, একটা সলিটারি ঢেউ, সলিটারি ওয়েভ বা একলা একটা ঢেউ, সে বাঁ দিক থেকে ডান দিকে চলবে। আর এটা যদি আমি ক্রমাগত করতাম, তাহলে একটা ঢেউয়ের রাশি তারা চলতো বাঁ দিক থেকে ডান দিকে, এবং ডান দিকে গিয়ে ওই যে যেখানে থেমে রয়েছে বা বাঁধা রয়েছে দড়িটা, সেখানে তারা থেমে যাবে, তারা আর তাদের ফেরার ক্ষমতা সেখানে নেই, রিফ্লেকশন এখানে হবে না। আচ্ছা, দৃশ্য আলোর কথা বলছিলাম, যে তারা ধরো সূর্যের আলো সূর্য থেকে বেরিয়ে আমাদের কাছে পৌঁছচ্ছে, তার তাপটিও আমরা অনুভব করছি। সেটি তাপ হচ্ছে একই ধরনের আলোর মতোই ইলেকট্রোম্যাগনেটিক আন্দোলন, যা মহাশূন্যের মধ্য দিয়ে যায়, এবং সেটি সূর্য থেকে আমাদের কাছে, এমনকি বহু দূরের গ্রহ নক্ষত্র থেকেও এই আলোর যে এসে পড়া, সেটা আমরা দেখতে পাই। এছাড়া মানে আমরা চোখে যা দেখি সবই হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক আলোর রূপ। তার নানা ধরন আছে, যেমন রেডিও ওয়েভ, আমরা চোখে দেখতে পাই না যদিও, কিন্তু সেটা অন্যভাবে আমরা কাজে ব্যবহার করি। সেই জন্য অদেখা আলোদের মধ্যে রয়েছে অতিবেগুনি বা আলট্রাভায়োলেট রেডিয়েশন, তার চেয়ে ছোট রয়েছে এক্স রে এবং গামা রে। আবার অন্যদিকে এর চেয়ে মানে দৃশ্য আলোর চেয়ে বড় যাদের তরঙ্গ দৈর্ঘ্য ঠিক কি সেটা আমি একটু পরে বুঝিয়ে বলবো। তো সেটি যদি দৃশ্য আলোর থেকে বেশি হয়, তাহলে তাকে ইনফ্রারেড বা লাল উজানি আলো বলা যেতে পারে। তারপরে আছে মাইক্রোওয়েভ, যার প্রচলন এবং ব্যবহার অত্যন্ত বেশি আমরা দেখতে পাই। তাছাড়া রেডিও ঢেউ, যা দিয়ে আমরা বহু দূর থেকে পাঠানো কোনো সংকেত আমরা ধরতে পারি। আচ্ছা, এই যে ঢেউগুলোর কথা বললাম, এরা হচ্ছে, এদের আন্দোলনটা হচ্ছে যেদিকে যাওয়া আসা করছে ঢেউটি,
তার সঙ্গে লম্ব, সেই জন্য এদের ট্রান্সভার্স ওয়েভ বলা হয়। আরেক ধরনের ঢেউয়ের সঙ্গেও আমরা অত্যন্ত পরিচিত, সেটি হচ্ছে ধরো শব্দ, সাউন্ড ওয়েভ। তার রূপটি কিছুটা আলাদা। যেমন ধরো আমি এই যে মাইক্রোফোনে কথা বলছি, তার জন্যে মাইক্রোফোনের একটি পর্দা সে কাঁপছে, আমার এই শব্দ যেভাবে কাঁপছে সেভাবে। এই কাঁপুনিটা হচ্ছে সংকোচন প্রসারণের খেলা। কারণ হাওয়ার অণুগুলো এই আমার যে শব্দ যেটা আমার গলা থেকে বেরোচ্ছে, সেটা এই অণুদের, হাওয়ার অণুদের সংকোচন এবং প্রসারণ করাচ্ছে, যেভাবে আমি সেই শব্দটা আমি বের করছি। এই সংকোচন প্রসারণের ঢেউগুলো তাদের কিন্তু মানে তারা হচ্ছে যেদিকে চলেছে তারা সেদিকেই তাদের ঘনত্ব পরিবর্তিত হচ্ছে। সেই জন্য এই ধরনের ঢেউদের বলা হয় কম্প্রেশন ওয়েভস। এবং যেটা আমরা একটু আগেই বললাম যে আমাদের মানে কানে শোনা যত কিছু, সে পাখির ডাক থেকে অত্যন্ত তীক্ষ্ণ বাঁশির আওয়াজ, সবই আমরা কানে শুনতে পাই। কিন্তু তাছাড়াও অন্য তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ আছে যাদের আমরা শুনতে পাই না, তাদের আলট্রাসাউন্ড বলা যেতে পারে বা ইনফ্রাসাউন্ড বলা যেতে পারে। তো এরা হচ্ছে ডেনসিটি ওয়েভস, কারণ এতে যে যে মাধ্যমের মধ্য দিয়ে এরা চলেছে তাকে সংকোচন এবং প্রসারণ করে করেই তারা চলেছে। এবং যদি এই ডেনসিটি বা ঘনত্বকে আমরা সময়ের সঙ্গে আঁকি, তাহলে সেটা ওই আমরা আগে যেরকম ঢেউকে এঁকেছিলাম, যে টাইম ডিসপ্লেসমেন্ট কার্ভ বলেছিলাম, এটা একই ধরনের দেখতে হবে। আচ্ছা, আর আরেকটা কথা বলছিলাম যে মানে এই প্রেসার ওয়েভ বা সংকোচন প্রসারণের ঢেউ শুধু যে হাওয়ার মধ্য দিয়ে চলে বা বায়বীয় পদার্থের মধ্য দিয়ে চলে তা মোটেই নয়। এরা লিকুইড বা তরল পদার্থের মধ্যে, এমনকি কঠিন পদার্থের মধ্য দিয়েও চলাফেরা করে। আর আমাদের যেভাবে আমরা বিশ্বকে অনুভব করি বা বুঝতে পারি, সেগুলো সবই হচ্ছে এই ঢেউয়ের মাধ্যমে। প্রেসার বা লঙ্গিটিউডিনাল ওয়েভ হচ্ছে আমাদের কানে শোনা, এবং ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে আমাদের চোখে দেখার জগৎ। এবং তার বাইরেও আমরা শুধু একটি মাত্র অংশ তাদের আমরা বুঝতে পারি। অন্যান্য জীবজন্তু আছে যারা অন্যান্য ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ এবং আলো দেখতে পায় বা অনুভব করতে পারে। এছাড়াও আমাদের অন্যান্য যে সমস্ত ইন্দ্রিয় বোধ রয়েছে, যেমন স্পর্শ, গন্ধ, স্বাদ, সেগুলো ইলেকট্রোকেমিক্যাল। তাও সিগন্যাল বা সেটার কথা আমরা পরে হয়তো বলবো, সেটা বায়োলজিতে আমরা সেগুলোর কথা জানবো। কাজেই দেখা যাচ্ছে যে ঢেউয়ের আকৃতি এবং প্রকৃতি জানাটা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ তার মাধ্যমেই আমরা আমাদের জগৎ আমাদের কাছে প্রভাসিত হয়। আর এছাড়াও আরো অনেক যাকে আমরা চট করে বুঝতে পারি না সে ধরনের ঢেউও রয়েছে। যেমন আমরা দেখব যে আলোর
যেরকম একটা কণিকার রূপ আছে, সেটা আমরা দেখব যে আলোকে ভালো করে দেখলে একদিকে সে ঢেউ, আবার অন্যদিকে কণিকাদের সমষ্টি, তাদের বলে ফোটন। আবার তেমনি যে পদার্থের যে একেবারে অতি সূক্ষ্ম কণিকা, যেমন ধরো ইলেকট্রন বা প্রোটন, এদেরও আবার একটা তরঙ্গ রূপ আছে। সেটি বোঝা কঠিন। সেটা হচ্ছে কোয়ান্টাম জগৎ তাদের আমাদের কাছে এনে দিয়েছে। 100 বছরও হয়নি সেটার, কিন্তু যদি অতি ছোট, অতি প্রকাণ্ড ছোট পরমাণবিক জগতে পরিচয় আমাদের পেতে হয়, তাহলে এই কোয়ান্টাম ঢেউয়ের জগতের মধ্য দিয়েই আমাদের পৌঁছতে হবে। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে সূক্ষ্মতম অলক্ষ্যতম পরমাণুলোক থেকে বিশালতম বিপুলতম নক্ষত্রলোক এবং আমাদের রোজকার জীবন সবকিছুই এই তরঙ্গের মধ্যে নিমজ্জিত। এখন এর পরের বার আমরা এটা তরঙ্গ সম্বন্ধে কিছু সাধারণ কথা বলা হলো, এবং সেটা কত প্রয়োজনীয় জিনিস আমাদের ভাবের আদান প্রদান থেকে আরম্ভ করে দৃশ্য এবং শ্রবণ জগৎকে অনুভব করা, সেগুলোর কথা কিছু সাধারণভাবে বলা হলো। এরপরে আমরা একে আরো গভীরভাবে জানবার জন্যে তরঙ্গ দৈর্ঘ্যই বা কি, এবং তাদের যেসব কথা শোনা হয় ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ কম্পন সংখ্যা, সেগুলো কি, তাদের সঙ্গে গতিবেগেরই বা কি সম্পর্ক, এবং ইত্যাদি আমরা ভালো করে শিখব এর পরের ক্লাসটি থেকে।